সত্যজিতের কাছে পুলিশের ফোন আসে। তখনই সত্যজিৎ বলে, কি গ্রামে গিয়ে খোঁজ নিয়েছো? সেখানে কোনো বাচ্চারা মেয়েরা মিসিং ছিল? তখনই সত্যজিতের কাছে বলে, খবর বললে সত্যজিৎ বলে, তার মানে খবরটা মিথ্যে ছিল তাই তো? তখনই সত্যজিৎ লাউড স্পিকার দিলেই সেখান থেকে বলা হয় যে কোনো রকম কোনো বাচ্চা বা মেয়ে কেউ মিসিং ছিল না। তখন সত্যজিৎ বলে, তার মানে যে আমাকে খবরটা দিয়েছিল সে আমাকে ঠকিয়েছে। তখনই রাঙা সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে সত্যজিৎ রাঙাকে বলে, সরি রাঙা, তোমাকে আমাকে অ্যারেস্ট করতে হবে। ওইদিকে রাঙা সংগ্রামকে এসে বলে, তাড়াতাড়ি চল। তারপর সেখান থেকে চলে গেলেই সত্যজিৎ তার লোকদেরকে ফোন করে দেয় আর বলে, রাঙামতি আমাকে ভুল বোঝার জন্য আমার বাড়িতে এসেছিল। এখন ওরা চলে গেছে, তাড়াতাড়ি করে সবগুলো সিগন্যাল আটকে দাও। ওইদিকে রাঙা আর সংগ্রাম একটু এগিয়ে গেলেই তখনই সংগ্রামের বাইকের পেট্রোল ফুরিয়ে যায়। তখন রাঙা বলে, কি হলো রে স্যার? তখন সংগ্রাম বলে, রাঙা, আমার বাইকের পেট্রোল ফুরিয়ে গেছে, এখন কোনো পেট্রোল পাম্পেও যেতে পারবো না, কারণ সিসিটিভি ক্যামেরা আছে। যাই হোক না কেন আমরা ধরা পড়ে যাব। তখন রাঙা বলে, তাহলে তাহলে এবার কি করবি? তখনই সংগ্রাম বলে, দেখো রাঙা, আমি ধরা পড়ে গেলে আমারও সবকিছু বাতিল হয়ে যাবে, সবাই জেনে যাবে যে আমি তোমাকে হেল্প করছি। তাই আমাদের কিছু একটা করতে হবে। আমরা যে একাডেমিতে আছি তাও তো তাও তো বেশিক্ষণ থাকতে পারবো না। এখন ছুটি ছিল বলে একাডেমিতে কেউ যাওয়া আসা করছে না। তাই কোনো না পথ পেয়ে সেখানে রেখেছি, দাঁড়াও দেখছি আবার কাজ হচ্ছে কিনা। তারপরে আবারও বাইক চালিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে একলব্য বাড়িতে ফিরে আসে। তখন প্রমিতা একলব্যকে দেখে কাঁদতে থাকে। তখন একলব্য বলে, দেখো মা, তুমি তো আমার জীবনটা সাজিয়ে দিতে চেয়েছিলে, কিন্তু দেখো তোমার ছেলের জীবনটা একদম শেষ হয়ে গেল তোমার রাঙামতির জন্য। আমার আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেল। তখনই বিন্দা শুনে হাসতে থাকে। তারপর প্রমিতা কাঁদতে থাকলেই ওইদিকে বিন্দা একলব্যর কাছে এগিয়ে আসে। তখন সার্থকীও এগিয়ে আসে। তখন বিন্দা বলে, শোনো একলব্য, তোমার এই বড় বৌদি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেবে না। রাঙার জন্য যা তোমার ক্ষতি হয়েছে হয়েছে, এবার আমি তোমার জীবনটা গুছিয়ে দেব। তখনই সার্থকী বলে, শোন একলব্য, বড় বৌদির কথা শোন। বড় বৌদি কিন্তু তোর জন্য ভাবে, তোর জীবনটা গুছিয়ে দেবে। তখনই বিন্দা বলে, আমার এক বন্ধু আসবে তোমার জন্য একটা চাকরির অফার নিয়ে। তখন তো সভ্য শুনে চমকে যায়। তখন বিন্দা বলে, হ্যাঁ, আমার এক বন্ধুকে বলেছিলাম তোমার জন্য চাকরির ব্যবস্থা করে দিতে, সে নিশ্চয়ই একটু পরে আসবে। তখন সভ্য বলে, তোমার কোন বন্ধু? তখন বৃন্দা বলে, আশ্চর্য তো, আমার কোন বন্ধু মানে? তুমি কি আমার সব বন্ধুদের চিনো নাকি? তখনই সভ্য বলে, তাই নাকি? তোমার কোনো বন্ধুদের আমি চিনি না? তাহলে তোমার কোন বন্ধু এমন একলব্যর জন্য চাকরি নিয়ে আসবে? তখন বৃন্দা বলে, শোনো, আমি যেটা করছি ভালোর জন্যই করছি, আমি যা বলছি সেটা সবাই শোনো। আর তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি মা তার ছেলেদেরকে, সন্তানদেরকে ভালো শিক্ষা দিতে পারেনি। এবার আমাকে সব দিকটা সামলাতে হবে। আর রাঙা রাঙা যেটা করেছে তার জন্য কি একলব্য সারাটা জীবন সফর করবে নাকি? সেটা তো হতে পারে না। তাই একলব্য, আমি যেরকম ভাবে বলবো তোমাকে কিন্তু ওরকম ভাবেই চলতে হবে, তাহলেই তোমার জন্য ভালো হবে। তখন অঙ্কুরকে বিন্দা বলে, শোনো অঙ্কুর, তুমি না এসব ব্যাপারে নাক গলিও না। তোমার এসব ব্যাপারে কথা বলার কোনো দরকার নেই। আমি দেখে নিচ্ছি, আমার পরিবারের ব্যাপার তো, আমি দেখে নিচ্ছি। ঠিক তখনই সেখানে স্যাম এসে হাজির হয় আর বলে, আমি আসবো। তখন তো স্যামকে দেখেই সভ্য, অঙ্কুর সহ সবাই সবাই চমকে যায়। তখনই অঙ্কুর বলে, উনিই তো এই বাড়িটা কিনতে এসেছিল তাই না? তখন সভ্য বলে, আমি তো সেটাই বলছিলাম, উনি তোমার বন্ধু হলো কি করে? আর উনি এখানে কি করছে? তখন অঙ্কুর বলে, তাই তো, উনি তো অনেক টাকা দিয়ে আমাদের বাড়িটা কিনতে চেয়েছিল। তখনই এই কথা শুনে বিন্দা ভয় পেয়ে যায়। তারপর অঙ্কুর বলে, উনি কি চাকরির অফার নিয়ে এসেছে সেটাই তো বুঝতে পারছি না। তখন বিন্দা বলে, শোনো, হ্যাঁ, তখন তখন এই বাড়ির সবার টাকার খুব দরকার ছিল, তাই ও টাকার টাকা দিয়ে এই বাড়িটা কিনতে চেয়েছিল। আসলে ও একজন বিল্ডার্স, ও এসব কাজই করে। তাহলে বাড়িটা কিনতে চাই কি অপরাধ করেছে নাকি? তখন এই কথা শুনে সবাই চমকে যায়। ওদিকে দেখা যাবে রাঙা একাডেমিতে এসে ওর দাদার কলার চেপে ধরে আর বলে, তুই আমাদের মিথ্যে কথা বললি কেন? কেন মিথ্যে কথা বললি? সেখানে কোনো রকম কোনো কমপ্লেন করা হয়নি পুলিশের কাছে, কোনো বাচ্চা বা কোনো মেয়ে নিখোঁজ নেই। তুই কেন আমাদের মিথ্যে কথা বলে বারবার করে সবার কাছে আমাকে মিথ্যেবাদী প্রমাণ করছিস? বল, কেন করছিস? তোকে আমি শেষ করে দেবো দাদা, শেষ করে দেব। তখনই দেখা যাবে রাঙা দাদা বলে, রাঙা, আমি একদম সত্যি কথা বলছি, আমাকে ওরা ভিডিও দেখিয়েছিল, আমি সেখানে স্পষ্ট দেখেছি। তখন সংগ্রাম বলে, কিন্তু কোনো জায়গায় কোনো কমপ্লেন নেই কেন? কোনো থানায় কমপ্লেন করা হয়নি কেন? তখনই ও দাদা বলে, নিশ্চয়ই কোনো কিছু হয়েছে, তুই বরং গ্রামে যা, গ্রামে গিয়ে গ্রামের লোকদের সঙ্গে কথা বল, তাহলে সবটা জানতে পারবি, তাহলে বুঝতে পারবি যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। তখন দেখা যাবে সংগ্রাম রাঙাকে বলে, রাঙা, আমাদের গ্রামে যাওয়া একদম উচিত হবে না, তাহলে কিন্তু আমরা ট্রাপ হয়ে যাব।
এখানেই আমরা যেখানে আছি সেখানেই ঠিক আছি, কিছু একটা করতে হবে, ওইদিকে দেখা যাবে। স্যাম এসে বলে, আসলে আমার একলব্যর সঙ্গে কথা আছে। একলব্য, তোমার তো আর অন্য কোনো জায়গায় চাকরি হবে না, তাই তুমি চাইলে পার্সোনাল প্লেনটা ফ্লাই করতে পারো। আমি তোমাকে সেই চাকরিটা দিতে পারি। তুমি ইচ্ছে করলে সেই টিম বানিয়েও তুমি করতে পারো। কিন্তু কিন্তু তোমার জন্য এই অফারটা আমার রইলো। ওইদিকে বিন্দা মনে মনে খুব খুশি হয়ে যায়। তখন স্যাম বলে, হ্যাঁ, আমার পার্সোনাল ফ্লাই করি আমি, কারণ আমি তো অনেক দেশে গিয়ে আমার বিজনেস ডিল করি। আর কদিন পরে এইদিকে অলিম্পিকের জন্য খেলা চলবে, আর সেখানে প্লেয়ারদের সবাই কিনে নেবে। এখানে কোটি কোটি টাকার ব্যাপার। তুমি চাইলে তুমি চাইলে কিন্তু আমার পার্সোনাল পার্সোনাল পাইলট হতেই পারো। তোমাকে আমি 10 লাখ টাকা পর্যন্ত স্যালারি দিতে রাজি আছি। তখন তো এই কথা শুনে সবাই সবাই অবাক হয়ে যায়। ওইদিকে একলব্য একলব্য কিছুই বলে না। তখন বিন্দা বলে, এত ভালো একটা কাজ, তুমি কিন্তু রাজি হয়ে যেতে পারো একলব্য। তখন একলব্যকে অনেকভাবে স্যাম লোভ দেখায়। তখন তো সার্থকী খুব খুশি হয়ে যায় 10 লক্ষ টাকার কথা শুনে। তখন স্যামের কথা শুনে প্রমিতার সন্দেহ হয়। তখন প্রমিতা একলব্যকে বলে, আকু, আমার মনে হচ্ছে বিন্দা যখন এসেছে তার মানে কোনো না কোনো ফন্দি আছে, তুই এত তাড়াতাড়ি রাজি হোস না। তখনই শুভ বলে, হ্যাঁ আকু, তোর রাজি হওয়ার কোনো দরকার নেই এখন। আসলে আপনি এত ভালো একটা অফার দিয়েছেন না, আমার ভাইকে ভাবতে দিন। আমার ভাই না হয় আপনাকে পরে জানিয়ে দেবে যে ও এই কাজটা করবে কিনা। তখনই অঙ্কুর বলে, হ্যাঁ, আপনি তো আমাদের বাড়ি বয়ে এসে এই অফারটা দিলেন। এবার আমরা বাড়ির লোক সবাই ভেবে চিন্তে আপনাকে জানিয়ে দেব। এবার আপনি চলে যান। তখনই বিন্দা বলে, চলে যাবে মানে? এটা কেমন কথা? উনি যখন একলব্যকে অফারটা দিয়েছে, একলব্যকে ভাবতে দাও না, তোমরা এত বেশি কথা বলছো কেন? তখন সার্থকী বলে, শোনো, একলব্য জীবন, একলব্যকে বেছে নিতে দাও। আর এত বড় একটা সুযোগ না বারবার আসবে না, এত ভালো একটা সুযোগ। তাই তোমরা না এসব ব্যাপারে একদম মাতাব্বরি করবে না। তখনই একলব্যকে স্যাম গিয়ে বলে, দেখো, তুমি পার্সোনাল ভাবে আমার আমার প্লেনটা চালাতেই পারো। আসলে রাঙামতি খুব ট্যালেন্টেড ছিল। আমি তো চেয়েছিলাম রাঙামতিকেও আমার দলে টেনে নিতে। ইন্ডিয়ার হয়ে ইন্ডিয়ার হয়ে আমি এই খেলাটা খেলবো, সেখানে আমার প্লেয়াররা থাকবে। তাই রাঙামতি এরকম একটা কাজ করলো না। তখন একলব্য বলে, প্লিজ রাঙামতির কথা আপনি বলবেন না, কিন্তু আমি আপনার প্রস্তাবে রাজি আছি। আর রাঙামতির সঙ্গে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই। তখন তো এই কথা শুনে বিন্দা খুব খুশি হয়ে যায়, কিন্তু সভ্য চমকে যায়। এদিকে স্যাম আর বিন্দা দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে। তারপরে স্যাম বলে, তাহলে আমাদের ডিলটা ফাইনাল তো? তখনই একলব্য বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার সঙ্গে কাজ করব। তাছাড়া আপনি এই সময় এসে আমার পাশে দাঁড়ালেন, আবার আমাকে এতগুলো টাকা স্যালারি দিবেন, তাহলে আমি রাজি। তখন তো একলব্য মনে মনে বলে, রাঙামতির আমার জীবনে কোনো জায়গা নেই। আমার জীবন, আমি যা খুশি তাই করব, যে কোনো কাজে আমি জড়িত থাকবো, তাতে কার কি। ওইদিকে বিন্দা বিন্দা উৎপলের সঙ্গে কথা বলতে থাকে। তখন উৎপল বলে, বড় বৌদি, তুমি চিন্তা করো না, আমি গায়ের লোকদেরকে একদম ভয় দেখিয়ে টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছি। এমনকি থানায়ও আমি টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছি। কেউ কোনো কথা বলবে না। রাঙা তো সত্যজিৎ সিনহার সঙ্গে দেখা করতে গিয়েছিল, কিন্তু সত্যজিৎ সিনহা তার লোকদেরকে ফোন করেও কোনো রকম কোনো খবর জোগাড় করতে পারেনি। তাই এবার তুমি চিন্তা করো না, আমার টাকা লাগবে। তখনই বিন্দা বলে, যত টাকা লাগবে আমি তোমাকে পাঠিয়ে দেব, তুমি একদম ভেবো না। আমি তোমাকে ক্যাশ বা অনলাইনে পে করে দেব। তুমি শুধু এরকম ভাবে দেখো যে রাঙা আমাদের কাজ পর্যন্ত যেন একদম পৌঁছতে না পারে। তখন উৎপল বলে, তুমি চিন্তা করো না, এখন আমি একাডেমির বাইরে আছি। আসলে রাঙাদের সব জায়গায় খোঁজা হয়েছে, শুধুমাত্র এই একাডেমিটা ছাড়া। তাই আমার লোকজন নিয়ে আমি এখানে আছি, ছড়িয়ে ছিটিয়ে আছি। এখানে যদি ওদের পেয়ে ফেলি না, তাহলে তো হয়েছেই। তখন বিন্দা বলে, ঠিক আছে, পেয়ে গেলেই রাঙার দাদাকে তুমি ছিনিয়ে নেবে, আর সঙ্গে সঙ্গে সত্যজিৎ সিনহাকে ফোন করে দেবে, ঠিক আছে? তখন উৎপল বলে, ঠিক আছে বড় বৌদি, তুমি একদম চিন্তা করো না। আমি এখন ভিতরে ঢুকবো, তারপরে দেখি রাঙা আর ওই সংগ্রাম ওরা আছে কিনা। আমার তো মনে হচ্ছে ওই সংগ্রাম সেন সেই হয়তোবা রাঙামতিকে সাহায্য করছে। তখন বিন্দা বলে, কি বলছো তুমি? ঠিক আছে, তাহলে দেখো, তারপরে আমাকে জানাবে। তখন উৎপল বলে, ঠিক আছে বড় বৌদি। এই বলে ফোন রেখে দিলেই বিন্দা তো খুব খুশি, আর বলে, ব্যাস, এবার শুধু একলব্যকে দিয়ে এগ্রিমেন্টে সাইন করাতে হবে, তাহলেই একলব্য আমার হাতের মুঠোয়। তখনই শুভ সেখানে চলে আসে। আর সে বলে, তোমার এই কাছের বন্ধু এখানে কেন এসেছে? কি মতলব নিয়ে এসেছে? হ্যাঁ, তোমার কাছের বন্ধু এখানে কেন বসে আছে? তখন বিন্দা বলে, শোনো, স্যাম না আমার কাছের, একদম কাছের বন্ধু, আমার মনের মানুষ, তাই ওকে নিয়ে না একদম বাজে কথা বলবে না। তখন সভ্য বলে, জানি জানি, সেটা তো তুমি আগেই বলে দিয়েছিলে। তারপরে বিন্দা সেখান থেকে চলে যায়। তখনই অঙ্কুর বলে, আচ্ছা বর্দা, এখন আমরা কি করবো? একলব্যকে তো বারণ করতে হবে। ওইদিকে রাঙাকে সংগ্রাম বলে, রাঙা,
আমাদের কিছু একটা প্ল্যান করতে হবে। তখন রাঙা বলে, কি করে? দাদা যদি এখন সবটা স্বীকার করেও নেয়, তারপরেও তো প্রমাণ লাগবে, আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই, প্রমাণ জোগাড় করতে হবে। তখনই সংগ্রাম বলে, হ্যাঁ রাঙা, প্রমাণ তো জোগাড় করতেই হবে, আমরা তো এখানেও বেশিক্ষণ থাকতে পারবো না। ওইদিকে উৎপল তখনই জানালা দিয়ে এসে রাঙা, সংগ্রাম আর রাঙা দাদাকে দেখতে পায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।